সরকার কই? সরকার তো নাকে তেল দিয়া ঘুমায়। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপর, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারে না। মব ভায়োলেন্স জাতীয় জীবনে একটি অভিশাপ, যা জাতি ও সমাজ কখনো দেখতে চায় না। তাছাড়াও একজন মুসল্লিকে দাড়ি ধরে হেনস্থা করা কোনো মতেই মেনে নেবে না জনগণ। মব সৃষ্টিকারীরা যেন ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। অন্যদিকে পুলিশ আদালতে এজলাসে আসামিকে নিয়ে যাওয়ার সময় ডিম ছুঁড়ে মেরে মব সৃষ্টি করছে। এদিকে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে উপদেষ্টা রিজওয়ানা বলেন, যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, কারণ আমি জানি, বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য, যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে মারাত্মকভাবে। অন্যদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন, ক্ষমতাসীন যারা আছেন তারা যখন আবার পরবর্তীতে ক্ষমতাচ্যুত হবেন এবং আদালতে যাবে, তখন দেখেন এটা রেজাল্ট কি হয়। এখন তো ডিম ছুঁড়ে মারছে, এই যে অন্যায়টা করছে, হেফাজতে থাকাকালীন, হেফাজতে অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করা মানে কিন্তু হেফাজতে থাকার পর আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, এর জন্য পুলিশ ইজ রেসপন্সিবল। পুলিশ মিনস অ্যাডমিনিস্ট্রেশন। বিচারকের কক্ষে এজলাসে ঢুকে মারছে, এগুলো কি এমনি এমনি হয়ে যাবে? যত বড় অপরাধী হোক, এটাও তো এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস, বিচার বহির্ভূত কর্মকাণ্ড না। তো ডিম মারা তো কিছুই না। শামসুদ্দিন চৌধুরীর সাথে আমি একমত নাও হইতে পারি, কিন্তু তার সাথে যে অত্যাচারটা করা হয়েছে, এটা তো বর্বরোচিত অত্যাচার এবং বিচার অঙ্গনের আমি বলবো যে কলঙ্কময় একটা অধ্যায়। বিচারক কিভাবে এটি করলো? এবং আমি শুনছি, সত্যি কি মিথ্যা জানি না, কিছু কিছু লয়ার, রাশেদ খান মেনন, হাসানুল হকিন, এদেরকে ইঙ্গিত করে বলছে যে দেখ আমরা অমুক দলের। তো হইতে পারে তাদের পদস্খলন হয়েছে নীতিগত দিক থেকে, এটা ঠিক, বাট ওয়ান্স আপন টাইম দে ওয়ার দ্য মিথ। পার্টিকুলারলি রাশেদ খান মেনন তো সেটা আকসু বেপি ছিল আইয়ুব খানের আমলে, নট এ ম্যাটার অফ জোক। তার সময় কনভোকেশন মোনেম খানের আসতে দেয় না, ব্রেক হয়েছে। তারা ছিল মিথ। কাইজাফর মেনন এরা ছিল মিথ, স্টুডেন্ট লিডার যে ছাত্র অঙ্গন থেকে মাস্টার ডিগ্রি নিয়ে টঙ্গিতে গিয়ে শ্রমিক রাজনীতি করছে। আর শেজুলুম খান তেজগাঁয় করছে, আদমজিতে। তেজগাঁ তো না, আদমজি হলো নারায়ণগঞ্জ। আর আদমজিতে করছে রুহুল আমিন ভুইয়া, মোহাম্মদ শাহজাহান পোস্তায়। তো এরা দেখতেন অবাক হওয়ার মতো, মনে যেন এরা এক একজন ইতিহাসবেত্তা। আবার অঙ্কের বেলা জিজ্ঞেস করবেন, অঙ্ক এত সুন্দরভাবে বুঝাইতো, আমি অবাক হয়ে জেলে বসে বসে শুনতাম কি চমৎকার ভাবে তারা বলে। পাবলিক মিটিং এদের পাবেন না, পাবলিক ফিগার না, এবং ওই ধরনের নেতাও আমি পাই নাই খুঁজা। এটা সত্যি, এটা আগাম বলা ডিফিকাল্ট, কারণ আমাদের দেশে চলছে এক ধরনের, তাদের হিসাব ঠিকই আছে, তাদের কিছু ওই মাইনরিটি ভোটের মতো তাদের কিছু ভোট আছে। সংখ্যাভিত্তিক নির্বাচনে আওয়ামী লীগের প্রফিট বেশি। ব্যাখ্যাটা হলো বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি জোট আর আওয়ামী লীগ একার, এখানে 1-2% ডিফারেন্স। সেই জোট থেকে যদি এরা ছুটে যায়, তাইলে নির্ঘাত আওয়ামী লীগ রুল করবে। আর বাংলাদেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি, যারা বিদেশে বসে শুনছেন তাদেরকেও আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আসলে আমি চিন্তা করেছিলাম কিছুদিন আমি কথা বলা থেকে বিরত থেকে দেখব যে কি হয় বাংলাদেশে। কারণ আমাদের দল একটা অবস্থানে গিয়েছে, সেই অবস্থান থেকে তারা কিছু কথা বলছেন, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একটা দল করি, আমি এটা খুব সচেতন ভাবে এবং গভীরভাবে লক্ষ্য করছিলাম যে সম্ভবত আমাদের দলের সঙ্গে ইউনূস সাহেবের যে কথাবার্তা বা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমি বুঝতে পেরেছি, বলবো না, আমি জানতে পেরেছি। এটা পরে একটু অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমি এরপরে একদিন বলেছিলাম যে আমি কোনো কথা বলবো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয়, আমি তখন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে। তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে, বিবেক আমাকে দংশন করবে। আমি কালকে যে ঘটনাটি দেখলাম, কালকে বা পরশু বোধহয়, এটা বাংলাদেশে আমি বারবার বলছিলাম, যা শুরু হয়েছে এটা কোনো দেশে, কোন সভ্য মানুষের দেশে, সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই।
এটা তো চলছে প্রথমে 5ই আগস্টের কিছুদিন পরেই 5ই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারাগুলো মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করল, এবং সেইখান থেকে দেখা গেল মব জাস্টিস শুরু হয়েছে। এবং সেই মব জাস্টিসের বা মবে এত ঘটনার মধ্যে যে দুইটি ঘটনা মানুষকে খুব ভাবিয়ে তুলেছে, খুব দুঃখ দিয়েছে, বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি মানে চোখের পানি ফেলতে বাধ্য করেছে। এর একটি হলো সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা, এবং সবচেয়ে বড় অপরাধ হলো 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মোড়ানো এবং আগুন দিয়ে পুড়ে দেওয়া। এই ব্যাপারে কোনো দল কথা বলেছে বলে আমার জানা নাই। এমনকি সেনাবাহিনী 7 জন বীরশ্রেষ্ঠ সবাই সেনাবাহিনীর লোক। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাংলাদেশে আসতেও পারে নাই, এমনকি ইন্ডিয়াতেও পৌঁছতে পারে নাই, পাকিস্তানের একটা বিমান নিয়ে এসে উড়ে আসতে চেয়েছিল, সেইখানে তার বিমানকে পাক বাহিনী ভূপাতিত করে এবং সেইখানে তিনি শহীদ। সেই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তার ভাস্কর্যটাকেও ভেঙে চুরমার করে দিয়ে পা দিয়ে পারানো হলো। এই ব্যাপারেও সেনাবাহিনী বা কোনো রাজনৈতিক দলের মুখ থেকে আমি কোনো কথা শুনিনি। শুধু আমার মতো একজন লোক যার কোনো শুধু মুক্তিযোদ্ধা ছাড়া তেমন কোনো পরিচয় আমার নাই, যদিও আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ওইটা অর্গানাইজেশনের কোনো পজিশন নয়। তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে এইসব অপকর্ম, এইসব নর পশু নরাধমদের অপকর্মের আমি বিরোধিতা করেছি। এটা হলো একটা। আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তার বাড়ি যেদিন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে, আমার যত মানুষের কাছে দেখা হয়েছে, যত মুক্তিযোদ্ধার কাছে, শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে, হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, এবং অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে। প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডোজার দিয়ে ঘুরাইয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দেওয়া। এই দুইটা ঘটনায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এটা আমার জানা ছিল না, বরং সেনাবাহিনীকে আমি দেখেছি চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সেই সময় যে সেনাবাহিনী বা একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনী পরবর্তী সময়ে বলল যে আমরা আর কোন মব সৃষ্টি করতে দেব না, এবং এইটাকে আমরা যে কোনো মূল্যে। তো দর্শক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।